আজ আমি ধন্য। কেন জানেন? আমার হাতে সোনার জলে লেখা পুঁথি। সত্যি এটা সম্ভব হলো সংস্কৃত সাহিত্য পরিষদে এলাম বলে। আমার যে কি ভালো লাগছে কি বলবো। এর যে অমূল্য সম্পদ আছে সংস্কৃত সাহিত্য পরিষদে, তার একটা অংশ হলো পুঁথি। আজকের বিষয় পুঁথি নিয়ে আমরা আলোচনা করব। চতুর্মুখ মুখাম ভোজ বনহংস বধুর মম মানসে রমতাং নিত্যম সর্বশুক্লা সরস্বতী। আমরা এই সারস্বত ভাণ্ডারে উপস্থিত হয়েছি। আমাদের যে জ্ঞান প্রবাহ, সেটা বৈদিক যুগ থেকে শুরু হয়েছে এবং তখন যে জ্ঞানের যে ভাণ্ডার ছিল সেটা সবটাই কিন্তু মৌখিক আকারে ছিল। অর্থাৎ মুখে মুখে যে সমস্ত রচনা যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা সেই সময় থেকে এতকাল আগে, কেউ 4000 5000 বা 8000 খ্রিস্টপূর্বাব্দ বলে বলেছেন এই যে বৈদিক বচন, সেগুলো কিন্তু মৌখিকভাবে থাকার জন্য তার কোনো আমরা বাহ্যিক উপাদান হিসেবে কিছু পাবো না। সেটা আমাদের পাবো গুরু শিষ্য পরম্পরা। অর্থাৎ সকলেই এইটা পুরো একদম যত যে বেদের গ্রন্থ যেগুলো মুখে মুখে চালু, সেগুলো সবটাই কিন্তু আমাদের গুরু শিষ্য পরম্পরায় পাওয়া যায়। এবং সেই সেই হিসেবে আমরা বাহ্যিক কোনো উপাদানে এই এই জিনিসগুলো লিখিত আকারে কোনো পাবো না। কিন্তু যত দিন গেছে, মানুষ যত মৌখিক জিনিসকে তারা বিস্তৃত হতে শুরু করলো, তখন তারা বুঝতে পারলেন পরবর্তী প্রজন্ম যে এগুলো লিখিত আকারে থাকা দরকার। এবং সেই লেখা জিনিসগুলো সেগুলো তারা কোনো একটা লিপির মাধ্যমে প্রকাশ করলেন। প্রথমে শ্রুতির মাধ্যমে হলেও পরবর্তীকালে যখন প্রথম লেখার মাধ্যমে রিটেন মিডিয়ামে আরম্ভ হলো, সে সময় প্রথমে শিলালিপি, তাম্রলিপি, এগুলোর মাধ্যমে লেখা শুরু হয়। কিন্তু এটা কোনোটাই বহন করার পক্ষে খুব ইজি ছিল না। সেই জন্য মানুষ সবসময় চেষ্টা করে এসছে বিভিন্ন দেশে বিভিন্ন সময় এমন কিছুর ওপর লিখতে যেটাকে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। শিলালিপি, তাম্রলিপির পর ভারতবর্ষের ইতিহাসে লেখার ক্ষেত্রে পামলিপকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল। সিতালে পাতাগুলো অনেক চওড়া হয় এবং শিরগুলো থেকে পাতাগুলোর দূরত্ব অনেকটা বেশি হয়, সেই জন্য সিতালকে সিলেক্ট করা হয়েছিল। সাধারণভাবে এই সিতালকে একটা সিজন করা হয়। সিজনের প্রসেসটা এরকম: সাধারণত ভাদ্র আশ্বিন মাসে সিতালের পাতা, ম্যাচিওর পাতাকে কেটে এটাকে ধানের তুষের সঙ্গে ফোটানো হতো। এটা ফোটানোর পর এটাকে নিয়ে এই পাতাটাকে নিয়ে পুকুরের মধ্যে, পাঁকের মধ্যে গুজে রাখা হতো প্রায় 3 সপ্তাহ। তারপর সেগুলো ম্যাচিওর হলে সেগুলোকে তুলে সেগুলোকে দুদিক থেকে সমানভাবে মেপে যে মাপের ম্যানুস্ক্রিপ্ট লেখা হবে সেই মাপের কাটিং করা হতো এবং ম্যানুস্ক্রিপ্টের মাঝখানে একটা ফুটো করা হতো যাতে সেটা শক্ত করে বাঁধা সম্ভব হয়। এটা করার পর লেখাটার জন্য সে ম্যানুস্ক্রিপ্টটি তৈরি হতো, সে পামলিপটি। সেই পামলিপের ওপর সাধারণত দুইভাবে লেখা হতো। একটা হচ্ছে স্টাইলাসের মাধ্যমে, যেটাকে লেখনী বলা হয়, সেটার মাধ্যমে এনগ্রেভ করে লেখা হতো, অথবা অনেক সময় এমনি কালি দিয়েও লেখা হতো। সাধারণভাবে খোদাই করে বা এই লেখনী দিয়ে তার উপর লেখার পর যে এনগ্রেভ অংশটা হতো, অনেক সময় সেই এনগ্রেভ অংশ রেখে দেওয়া হতো, কখনো বা সেই এনগ্রেভ অংশে কালো ভূষা কালি রাব করে দেওয়া হতো যাতে ওই এনগ্রেভ অংশটা কালো কালি ঢুকে যায়। এইসব ম্যানুস্ক্রিপ্টগুলো অনেক ক্ষেত্রে ইলাস্ট্রেটেডও হতো। বিভিন্ন গাছের আঠা, পরাগ, এগুলো থেকে হার্বাল ইঙ্ক তৈরি করা হতো। সেই ইঙ্কগুলো দিয়ে ছবি এঁকে লেখা হতো এবং এই কালিগুলোকে রাখার জন্য সুন্দর এক ধরনের পট পাওয়া যেত, মানে তখনকার দিনে ব্যবহৃত হতো। সেগুলো কখনো আইভরি হতো, কখনো ব্রোঞ্জের হতো, কখনো সিলভারের হতো এবং বা তামারও হতো অনেক ক্ষেত্রে। শিলাযুগ এবং তাম্রযুগের পর বিভিন্ন দেশে যখন লেখার মিডিয়াম নিয়ে রিসার্চ হচ্ছিল, সেই সময় মিশরে প্যাপাইরাসের প্রচলন শুরু হয়। প্যাপাইরাস হচ্ছে এক ধরনের নীল নদের কূলে গড়ে ওঠা এক ধরনের গাছ, এরকম দেখতে হয় ঘাসটি। সেই ঘাসগুলোকে কালেক্ট করা হতো, কালেক্ট করে তার তলায় কেটে পরপর সেই প্যাপাইরাস গাছগুলোকে সাজিয়ে
তার সঙ্গে নীলনদের মাটি লেপে কোনো একটা প্রেসার দেওয়ার জিনিস দিয়ে সেটাকে থেতো করে দেওয়া হতো, এবং নীলনদের মাটির এবং এই প্যাপাইরাস ঘাস এই দুটোর মিক্সচারে একটা লম্বা শিট মতো তৈরি হতো। সেই শিটগুলোর ওপর তিনটে লেয়ার করার পর তার উপর প্রথম লেয়ারটাকে ঘষে মেজে তার উপর লেখার একটা প্রচলন শুরু হয় মিশরে, এবং এই পদ্ধতিটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। মিশর থেকে আস্তে আস্তে এগুলো আমাদের এশিয়া এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে এই প্যাপাইরাস। যেহেতু বেদে কোনো লিপির উল্লেখ নেই, কিন্তু আমরা পাবো সিন্ধু সভ্যতার মধ্যে কিছু মানে বিভিন্ন মাটির যে পাত্রেরও গায়ে এবং বিভিন্ন জায়গায় কিছু কিছু সব লিখিত আকারে সেগুলো রয়েছে। সেই লেখার জিনিসগুলো কিন্তু তার পাঠগুলো আজও উদ্ধার হয়। পরবর্তীকালে যে আমরা পেলাম অশোকের শিলালিপি, সেখানে যে খোদিত আকারে যেসব বুদ্ধের বচন উপদেশ সেগুলো কিন্তু আমরা পেলাম, এবং তার বেশ কিছুদিন পরে সেটার পাঠোদ্ধার হলো, এবং সেটাকেই আমাদের যে লিপি হিসেবে আমাদের যে পাই, যে বুদ্ধের উপদেশগুলো যে লিপিতে লিখিত আকারে পাই পাথরের উপরে লেখা, সেই জিনিসটা কিন্তু পাঠোদ্ধার হওয়ার পরে আমাদের কাছে পরিষ্কার হলো যে একটি লিপি, তার নামটি প্রথমে পাওয়া যায়নি, কিন্তু একটি বৌদ্ধ গ্রন্থে সেখানে প্রথম যে লিপির যে ৬৪টা লিপির উল্লেখ আছে, তাতে প্রথম ব্রাহ্মী এই কথাটার উল্লেখ আছে। পরিষদের যে সংগ্রহটা আসে সেটা এইভাবে আসে, একদম এরকম ভাবে আসে, যে কন্ডিশন এটা খুবই জীর্ণ। আমরা যে আগের পুঁথিটি দেখালাম তার থেকে আমরা সংরক্ষণ পদ্ধতিটা শুরু করেছি। এটি হচ্ছে প্রিভেন্টিভ কনজারভেশন বা প্রাথমিক যে সংরক্ষণ, সেইটা করে এই পুঁথিটি রাখা হয়েছে। আমি এটি খুলে দেখাবো আপনাকে। আগের যে পাটার মধ্যে রাখা হতো সেই পদ্ধতি এখন নেই। এখন বর্তমানে আমরা অ্যাসিড ফ্রি মাউন্ট বোর্ড এর ভেতরে রাখছি, এবং এই পুঁথিটি অ্যাসিড ফ্রি পেপার দ্বারা মুড়ে রাখছি। আমি আপনাকে দেখাই, এখানে দেখুন এই অ্যাসিড ফ্রি মাউন্ট বোর্ডের দ্বারা বাঁধা আছে। বাঁধনেরও কতগুলো পদ্ধতি আছে। এই বোর্ড, এটা হচ্ছে অ্যাসিড ফ্রি পেপার। পুঁথিটির নাম তীর্থ চিন্তামণি। দেখুন অনেক, এখানে এখন অনেক বেশি ট্রিটেড বা সংরক্ষণটা করা আছে। এই অংশটা দেখুন, এখানে রাজগৃহনগরে এটি লিখিত হয়। পরবর্তীকালে আর একটা লিপির খুব প্রচলন ছিল, খরষ্ঠী। এইবার এই যে ব্রাহ্মী খরষ্ঠী লিপি, তার পরের প্রজন্ম থেকে এই গ্রন্থগুলো সেই সব নানা ধরনের লিপিতে সেগুলো লিখিত হতে শুরু করলো। পুস্তক বা গ্রন্থ যাকে আমরা বলি, সেই পুস্তকের পুস্ত শব্দ থেকে এটা এসছে, এবং পুস্ত শব্দটাই পরে উচ্চারণ ভেদে সেটা আস্তে আস্তে পুঁথি, পুস্তি, পুঁথি, পথি এইসব শব্দে সেটাগুলো প্রচলিত হতে শুরু করলো। ম্যানুস্ক্রিপ্টকে সাধারণত এইভাবে ফাইনাল র্যাপিং করে রাখা হয়। প্রথমত এটি লাল কাপড় দিয়ে র্যাপ করা হয়, তার একটা বিশেষ কারণ আছে। লাল রঙের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হয়। লাল রঙের ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার জন্য লাল রঙের উপর কোনো পোকারা চট করে অ্যাট্রাক্ট হয় না, লাল রং থেকে তার দূরে থাকে। সেই কারণে ম্যানুস্ক্রিপ্ট ওই লাল রং দিয়ে মুড়ে রাখা হয়। এবং এই বাঁধনটি যেটা রয়েছে, এই বাঁধনটি একটি বিশেষ ধরনের বাঁধন দেওয়া হয়, যাতে সমানভাবে, কারণ ভেতরে বামলিফ থাক, বার্চ বার্ক থাক বা হ্যান্ডমেড পেপার, যারই ম্যানুস্ক্রিপ্ট থাক, তার উপর কাঠের একটা পাটাতন দিয়ে তার উপর লাল শাল দিয়ে এইভাবে বাঁধা হয়, যাতে প্রতিটা অংশে সমানভাবে, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রেশার পয়েন্ট সাইডে, মাঝখানে, কর্নারে, এখানে মাঝখানে এবং সাইডে, এবার সমানভাবে প্রেশারের পয়েন্টগুলো যেন সমানভাবে প্রেশার পড়ে, সেইভাবে এটাকে বন্ধনী দেওয়া হয়। এই জন্য একটি বিশেষভাবে বন্ধনীটা এটা খোলা
এরম ভাবে খোলা হলে এর ভেতরে লাল কাপড়টি রয়েছে, যেটি মূলত দেয়া হয় পোকামাকড়ের হাত থেকে ইনসেক্টকে, সিল্ক ওয়ার্ম বা সিল্ক কাটার এসব যে পোকামাকড়গুলো আছে তাদের হাত থেকে রক্ষা করার জন্য। তার উপরে দেয়া হয় কাঠের পাটাতনটি। এই কাঠের পাটাতনটি মূলত সেগুন কাঠের দেওয়া হয়। সেগুন কাঠের দেওয়ার কারণ হচ্ছে সেগুন কাঠ খুব তেতো হয়, তার জন্য অন্য কোনো পোকামাকড় এতে বোর করতে পারে না, সেই জন্য সেগুন কাঠের দেওয়া হয়। এবং মাপটাও সমানভাবে প্রেসার দেওয়ার জন্য সমান পাটাতন তৈরি করে দেয়া হয়। যখন ম্যানুস্ক্রিপ্ট লেখা হতো তখনকার দিনে, সেই ম্যানুস্ক্রিপ্টের সেই পেপারের মাপ অনুসারে এই কাঠগুলোকে কাটা হতো, এবং যাতে কোনো অংশ বেরিয়েও না থাকে, যাতে প্রেসারের ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। এটাও একইভাবে একটা বন্ধনী দেওয়া হয় যাতে কাঠের সঙ্গে ভেতরের যে ম্যানুস্ক্রিপ্টটা সেইটাকে যাতে সমানভাবে প্রেসার পায়। এখানে কাঠের ভেতরে এখনকার দিনে কাঠ অনেক সময় নষ্ট হয়ে গেলে কোনো ম্যানুস্ক্রিপ্টে সেই সেগুন কাঠের বদলে আমরা সাধারণত এই মাউন্ট বোর্ডগুলো অ্যাসিড ফ্রি ব্যবহার করে থাকি, কারণ এখনকার দিনে সেগুন কাঠ অত্যন্ত দুর্লভ, সেই জন্য আমরা অ্যাসিড ফ্রি মাউন্ট বোর্ডগুলোকে ব্যবহার করে থাকি সেগুন কাঠের বিকল্প হিসেবে। এই যে উপরে কাগজটি দেওয়া হয়েছে এটি মূলত অ্যাসিড ফ্রি কাগজ পেপার, অ্যাসিড ফ্রি হ্যান্ডমেড পেপার। অ্যাসিড ফ্রি দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রচুর পরিমাণে আছে, তার সঙ্গে জলীয় বাষ্প আছে, দ্যাট মিনস H2O এবং কার্বন ডাইঅক্সাইড দুটো মিলে রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড ফর্ম করে। কার্বনিক অ্যাসিড আমাদের ভেতরের যে ম্যানুস্ক্রিপ্টের যে হ্যান্ডমেড পেপার তাকে বিটল করে দেয় এবং অত্যন্ত সহজে সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই জন্য সেইগুলোর হাত থেকে বাঁচার জন্য আমরা এই বিশেষ ধরনের হ্যান্ডমেড পেপারগুলো দিয়ে থাকি। এগুলো মূলত কিন্তু তৈরি হয় রাজস্থানে। এর ওপরে আমরা একটা রানিং ক্যাটালগিং পেপার ব্যবহার করে থাকি, যাতে বেসিক মেটাডেটাটা আমরা পেয়ে থাকি, মানে তার নাম, অথর, ম্যানুস্ক্রিপ্ট নাম্বার, মানুষ নাম্বার হুইচ মিনস দ্য ম্যানুস্ক্রিপ্ট নাম্বার, এছাড়া ম্যানুস্ক্রিপ্টের মাপ যেটা লেখা হয়, তাতে ফোলিও কত আছে এবং তার কন্ডিশন এবং তার স্ক্রিপ্ট এবং ডেটটা সাধারণত আমরা ম্যানুস্ক্রিপ্টের শেষে কোলোফোনে পেয়ে থাকি। এটি যে ম্যানুস্ক্রিপ্টটা এটি হচ্ছে হ্যান্ডমেড পেপারের ম্যানুস্ক্রিপ্ট। হ্যান্ডমেড পেপার মূলত মুঘলদের হাত ধরে আমাদের ভারতবর্ষে এসেছিল। হ্যান্ডমেড পেপারে সাধারণত তুলোট ভাব থাকে 80%, তার জন্য এই পেপারটি এতদিনের পুরনো হওয়া সত্ত্বেও এটা কিন্তু সেইভাবে সাইডে কিন্তু বিটল হয়েছে, বাট এমনি কিন্তু অতটা নষ্ট হয়নি। এই কটনের পরিমাণটা কাগজের লংজিভিটিকে অনেকটা বাড়ায়। প্রত্যেকটা লেখার মাঝখানে এখানে লেখাটা একটা বিশেষভাবে লেখাটা হয়ে থাকে 4-4 বা 5-5 এরকম একটা ছন্দে ইয়েতে লেখা হয়ে থাকে, এবং মাঝখানে একটা করে এরকম স্পট দেয়া থাকে, যেটা প্রয়োজনে কোনো গর্ত করে ওপর থেকে ম্যানুস্ক্রিপ্টে যাতে সমানভাবে প্রেসার দেয়া যায়, প্রেসার দিয়ে রাখা যায়, তার জন্য মাঝখানে একটা গর্ত করার জন্য একটা জায়গা এখানে দেয়া থাকে। এবং এটা প্রায় 200 বছরের পুরনো, 150 পেজ ফোলিও রয়েছে। আমাদের দেশে প্রাচীন যে সমস্ত উপাদানগুলো ব্যবহার হতো পুঁথি লেখার ব্যাপারে, সেগুলো তালপাতা, তেরেতা পাতা এইগুলোর বেশি প্রচলন ছিল। তারপরে কাগজের ব্যবহার হতে হতে আমাদের হস্তলিখিত দেশি যে কাগজ সেগুলো তৈরি হতে শুরু করলো। মনে রাখতে হবে আমাদের যে ঋগ্বেদ যে গ্রন্থ সেটাই হচ্ছে সর্বাপেক্ষা পৃথিবীর মধ্যে প্রাচীন গ্রন্থ। প্রাথমিকভাবে যে পুঁথিটা আমরা পাই, পত্রগুলি ভীষণই জীর্ণ। এই যন্ত্রটির সাহায্যে পুঁথির পত্র তুলে আমি আবারও এটা একটু ডাস্টিং করব। এটা একদম হ্যান্ডমেড পেপারের উপরে তুলোট কাগজ বলা হয়। হ্যাঁ, এটা কত বছরের পুরনো? এটা 200। মনে রাখতে হবে আমাদের যে ঋগ্বেদ যে গ্রন্থ সেটাই হচ্ছে সর্বাপেক্ষা পৃথিবীর মধ্যে প্রাচীন গ্রন্থ, কিন্তু সেটা লিখিত আকারে আমরা সেই সময়কার কোনো লিখিত উপাদানে সেটা পাই না, সেটা মৌখিকভাবেই। কিন্তু এটাও একটা ওরাল ট্র্যাডিশন, এটা পৃথিবীর মধ্যে একটা
এটা হেরিটেজ বলা হয়, যে এই যে ওরাল হেরিটেজ, আর সেটা কিন্তু একমাত্র ভারতবর্ষেই ইউনেস্কো এর স্বীকৃতি দিয়েছে। এটি কর্মপ্রদীপটিকা পুঁথি, এটি পামলিফে তৈরি বা তালপত্রে লেখা। তালপাতার উপরে যে লেখা হচ্ছে সেটা স্টাইলাস দিয়ে লেখা হয়, এনগ্রেভ করে বা খোদাই করে লেখা হয়। আগে খোদাই করে লিখে কালিটা দিয়ে দেওয়া হয় পরে। এই লিপিটি এখনো আমরা উদ্ধার করতে পারিনি, তবে চেষ্টা করছি যে এই লিপি কি লিপি সেটা জানবার। এই পুঁথিটি অদ্বৈত রামায়ণের পুঁথি। এর লিপি হচ্ছে বাংলা, এর পত্র সংখ্যা হচ্ছে 204, আনুমানিক প্রায় 200 বছরের পুরাতন, অত্যন্ত জীর্ণ। এই পুঁথিটি তুলট কাগজের মধ্যে লেখা, নাগরী লিপিতে লেখা। এর সময়কাল 200 বছর এবং এটির প্রাপ্তিস্থানও লেখা আছে রাজগৃহনগর। যে কেউ সংস্কৃত সাহিত্য পরিষদে এসে তারা যদি আগ্রহী হন, তাহলে তারা এইসব বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং সেই জ্ঞান নিয়ে তারা নিজেদের বিদ্যাকে চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে একটি বুদ্ধিস্ট ম্যানুস্ক্রিপ্ট, নেওয়ারি স্ক্রিপ্টের পঞ্চরক্ষাটার নাম, এবং এটা হচ্ছে কালো ব্ল্যাক ফ্রেমের ওপরে গোল্ড প্লেটেড, যেটা ইলুমিনেটেড ম্যানুস্ক্রিপ্ট। একইভাবে অ্যাসিড ফ্রি পেপার দিয়ে এটা র্যাপ করা রয়েছে। পঞ্চরক্ষা, এখানে টোটাল ফোলিও আছে 146টি। গোল্ড প্লেটেড হওয়ার জন্য, যেহেতু এটা অনেকটা ভারী স্ক্রিপ্টটা, সেই জন্য এটাকে চারদিকে একটা ফ্রেমিং করা আছে চারদিক থেকে, এটাকে ধরে রাখার সুবিধার জন্য। এটা নেপাল থেকে জানকীনাথ শাস্ত্রী মহাশয় এখানে নিয়ে এসেছিলেন আমাদের সাহিত্য পরিষদে। আমাদের যে ম্যানস্ক্রিপ্টগুলো ছিল, সেই ম্যানস্ক্রিপ্টগুলোর খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল, তার জন্য তার কিউরেটিভ কনজারভেশন দরকার ছিল এবং প্রিভেন্টিভ দু রকমের কনজারভেশনের দরকার ছিল। সেই কনজারভেশনগুলো আমরা করে আসছি এবং সেগুলোকে রেডি করে পরবর্তীকালে আরও লং লাইফের জন্য, যাতে আরও বেশি দিন এগুলোকে সংরক্ষণ করা যায়, সেটা করা হবে। এবং আরও বেশি লাইফের জন্য এটাকে ডিজিটাইজেশন করতে হচ্ছে। আমাদের ডিজিটাইজেশন একটা সেকশন হয়েছে, সেখানে আমরা ডিজিটাইজও করছি, যাতে বেশি দিন ধরে এগুলোকে প্রিজার্ভ করা যায়। পুঁথির যে সংগ্রহ, সেটা 19,000-এর মতো আমাদের আপাতত সেগুলো নির্ধারণ করা গেছে, কিন্তু তার বাইরে প্রচুর পড়ে আছে যেগুলো এখনো প্রসেস করা হয়নি। তাতে আমাদের সংখ্যা আরও অনেক কয়েক হাজার বেড়ে যাবে। আমাদের যে পুঁথিগুলো, যেগুলো ডকুমেন্টেশন করা হয়েছে, যেগুলো সূচি তৈরি করা হয়েছে, সেগুলোর সংখ্যা প্রায় 16,000-এর মতো। ডিজিটাইজেশন আমরা এতদিন পর্যন্ত যেটুকু পেরেছি, তার সংখ্যা হচ্ছে 6,745। ন্যায় দর যে বিষয়, তার উপরে আমাদের ক্যাটালগ তৈরি হয়েছে। কোষগ্রন্থ মানে ডিকশনারি, আগে সংস্কৃত যে কোষগ্রন্থগুলো, সংস্কৃত ডিকশনারি যেগুলো তার সমস্ত আমাদের এই যে ক্যাটালগ, এগুলো আমরা পেয়েছি, এগুলো আমাদের ছাপা হয়েছে। তারপরে এইটা হচ্ছে তন্ত্রের ওপর ক্যাটালগ। তারপরে আমাদের যেটা আছে ধর্মশাস্ত্র, স্মৃতিশাস্ত্র যাকে বলা হয়, তার এইগুলো মানে পাবলিশড এইগুলো ক্যাটালগ। তো এখানে তো বিপুল একটা সংগ্রহ আছে, সেই সংগ্রহের আমরা একটু একটু করে চেষ্টা করছি কাজ করতে। এই সংরক্ষণ সামগ্রী জোগাড় করা হয়েছে এবং তা দিয়ে একটু আস্তে আস্তে কাজ করেছি, যেটা একটু দেখেওছেন আপনারা। গ্রন্থামে অগ্রতঃ সন্তু, গ্রন্থামে সন্তু পৃষ্ঠত, গ্রন্থামে সর্বতঃ সন্তু, গ্রন্থেষ্বেব বসাম্যহম। কত কিছু জানলাম আজকের পর্ব থেকে। এই রকম অনেক কিছু জানবো সংস্কৃত সাহিত্য পরিষদ সম্পর্কে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।